ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে GPH ইস্পাত। সাথে আছি আমি আফরিন আনোয়ার। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তৈরি জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া পুঙ্খানুপুঙ্খ বাছাই বিশ্লেষণের পর গতকাল 20 অগস্ট এ নিয়ে লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি, যেখানে 8টি অঙ্গীকারের মধ্যে জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেয়া, সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন না তোলা এবং যে সকল সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে সেগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন ইস্যুতে আপত্তির কথা তুলে ধরেছে দলটি। অন্যদিকে এই 3 বিষয়ে বিএনপির ঠিক উল্টো অবস্থান নিয়েছে জামাত, এনসিপি সহ আরও কিছু ইসলামী দল। তারা 1975 সালের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের উদাহরণ টেনে বলেছেন, সেই সময়ে জিয়াউর রহমান যেভাবে সামরিক ফরমানকে সংবিধানের ওপরে প্রাধান্য দিয়েছিল, ঠিক একইভাবে এবারও জুলাই সনদকে সংবিধানের ওপরে রাখার দাবি তাদের। এর আগে ঐকমত্য কমিশনের দেয়া 84টি প্রস্তাবে ঐকমত্য হলেও প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, পিআর পদ্ধতি সহ 13টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট রয়েছে দলগুলোর। মৌলিক বিষয়গুলোতেই এখন পর্যন্ত ঐক্যমত না হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা শঙ্কা করেছে নির্বাচনের পরে হয়তো জুলাই সনদ গুরুত্ব হারাতে পারে। তবে কি 1990 সালের 3 জোটের রূপরেখার মতো জুলাই সনদও কাগজে বাঘ হয়েই থাকবে? ছাড় না দিলে জুলাই সনদে ঐক্যমত্য আসবে কিভাবে? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন। আপনাদের সবাইকেই আমাদের আজকের এই রাজকাহন আয়োজনে স্বাগত জানাচ্ছি। যেহেতু ঐকমত্য কমিশনের খসড়া সনদ এবং এখন এসে পৌঁছেছে অঙ্গীকারের জায়গায় 8টি অঙ্গীকার, এই 8টি অঙ্গীকারের মধ্যে বিএনপি 3টি অঙ্গীকারে, যেগুলো খুব মোটা দাগে গুরুত্বপূর্ণ, সেগুলোতে তারা আপত্তি জানিয়েছে। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ঐকমত্য কমিশনে দেয়া মতামতে আপনারা যে 3টি বিষয়ে আপত্তি জানিয়েছেন, সেই বিষয়গুলোতে এরই মধ্যে জামাত এবং এনসিপি পক্ষে অবস্থান নিয়েছে। যদি পক্ষে অবস্থান করা দলগুলোর সংখ্যা আসলে ভারী হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে, অর্থাৎ বিএনপির অবস্থান কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখবেন যে এই ঐকমত্য কমিশনের যে আলোচনাগুলো হচ্ছিল, যদি মোটা দাগে আমরা এর আগে স্প্রেডশিটে অনেক আলোচনা ছিল, সর্বশেষ কিন্তু 20টা বিষয় নিয়ে একটি আলোচনা হয়েছে, সেখানে 9টিতে সর্বসম্মতিক্রমে হয়েছে, আর বাকি 11টি সেখানে নোট অফ ডিসেন্ট আছে। অর্থাৎ নোট অফ ডিসেন্ট কি মানে, দলীয় একটা নিজস্ব মতামত আছে এবং সেটা দল উল্লেখ করেছে। এই ব্যাপারে আমার অবজারভেশন আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যখন হবে, সেই নির্বাচনে আমি আমার যে দলীয় ম্যানিফেস্টো তৈরি করা হবে, সেই ম্যানিফেস্টোতে আমি এটা রাখবো। যদি জনগণ আমার পক্ষে ম্যান্ডেট দেয়, তাহলে আমি আমার প্রস্তাবনা রাইট। আর যদি যারা এই প্রক্রিয়া চায় না, নোট অফ ডিসেন্ট দেয় নেই, তাদের পক্ষে যদি জনগণ রায় দেয়, তাহলে তাদেরটাই বাস্তবায়ন হবে। এটা একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। আর এখানে বলা হয়েছে যে এমন কিছু বিষয় এখানে উত্থাপন করা হয়েছে যে এটা আমাদের সংবিধানের যে একটা গুরুত্ব, সংবিধান যে একটা রাষ্ট্র পরিচালনার মূল নীতি, সেইটার উপরও এখানে একটা আলাদা একটা আপার হাউসের মতো তৈরি করতে চাচ্ছে। যেমন বলা হচ্ছে জুলাই এই সনদকে সংবিধানের উপরে অবস্থান দিতে হবে। অথচ আপনি জানেন যে আমাদের এই সংবিধানের মূল রক্ষা কবচ হলো বা গার্ডিয়ান আমরা বলি সুপ্রিম কোর্ট। আবার বলা হয়েছে যে এই জুলাই বিপ্লবের কোনো কিছুকে আইন ধারা প্রশ্ন করা যাবে না। আইনের ঊর্ধ্বে কি কিছু আছে? আজকে আমি আজকে যেটা প্রণয়ন করলাম, যেমন 1972 সালে যে সংবিধান আমার ধীরে ধীরে প্রয়োজনীয়তার খাতিরে আজকে 17 বার সংশোধন হয়েছে না? সুতরাং এই সকল ক্ষেত্রে চাহিদা, প্রয়োজন, অবস্থার প্রেক্ষিতে কিন্তু সংবিধানের নানা ক্ষেত্রে পরিবর্তন হয়। সুতরাং এটাকে যদি কোনো জায়গায় আপনি ফিক্সড করে দেন, কোনো জায়গায় যদি এটাকে চলা বন্ধ করে দেন, তাহলে সেটা তো আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। যার জন্য বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা হয়েছে যে আমরা এই জায়গাগুলি আমাদের আপত্তি আছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এইটা দিস দ্য লাস্ট। নো, ইতিমধ্যে রাজনৈতিক দলের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। রাজনৈতিক দল ইতিমধ্যে সেই প্রস্তাবনার মতামতগুলি ঐকমত্য কমিশনকে আবার ফেরত পাঠিয়েছে। সুতরাং এখনও সময় আছে
রাজনৈতিক দল ঐক্যমত কমিশনগুলি বসে এ ব্যাপারে একটি ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি সব বিষয়ের উপর 100% ঐক্যমত হয়ে যায় তাইলে এটা কিন্তু আর গণতন্ত্র থাকবে না, এটা কিন্তু ওই বাকশালের মতো একনায়কতন্ত্রের দিকে চলে যাবে। সুতরাং সকল মত এবং পথকে আপনি শ্রদ্ধা করে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, তবেই আমি মনে করি গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় সহায়ক শক্তি হিসাবে এটা কাজ করে। একটু যদি বলেন, আপনি যেটা বলছিলেন যে ঠিক যে অঙ্গীকারনামার 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আদালতে এ বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। আসলে এটাকে কেন বিএনপি আপত্তি জানালো যে এই বিষয়ে কোনো প্রশ্ন আদালতে করা যাবে না? পুরো বিষয়টি যদি একটু বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেন। না, আদালতে প্রশ্ন তোলা যাবে না। আপনার নিশ্চয়ই মনে আছে গত শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, আপনি দেখেন এখানে আমাদের একজন ব্যারিস্টার সাহেব আছেন, উনি আরও আমার চেয়ে ভালো বলতে পারবে। যেমন আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ স্পষ্ট ভাষায় বলা আছে যে রাষ্ট্রের মালিক জনগণ। এটা তো আমরা সবাই স্বীকার করি যে মোট রাষ্ট্রের মালিক জনগণ, জনগণই ক্ষমতার উৎস। কিন্তু দেখবেন আওয়ামী লীগের আমলে এই যে আর্টিকেল 7-কে তারা কিন্তু বেশ কিছু উপধারা তৈরি করেছে। আর্টিকেল 7, 1, 2, 3, 4, সেখানে শেখ মুজিবরকে তারা দেবতার আসনে বসিয়েছে। এই যে একটা পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য তারা সংবিধানে অনেক পরিবর্তন করেছে এবং বলা হয়েছে কি এই সংবিধান কোনোভাবে পরিবর্তন করা যাবে না। এইটা কি গণতান্ত্রিক? আপনি যদি কোনো জিনিসটাকে ফিক্সড করে দেন, কোনো জিনিসটাকে বলেন যে এইটার ব্যাপারে কোনো কথাই বলা যাবে না, তাই সেটা তো আমি মনে করি সবচেয়ে বড় স্বৈরাচারী, বড় ফেসিস্ট। যার কারণে বিএনপির একই বক্তব্য আছে, এই জুলাই ঘোষণার ব্যাপারে তো আমাদের দলের কোনো আপত্তি নাই, কারণ এই জুলাই গণ অভ্যুত্থান যাতে আইনি সুরক্ষা দেওয়া যায় এই ব্যাপারে তো আমাদের একমত। কিন্তু আপনাকে কেন বলতে হবে যে এইটাকে সংবিধানের উপরে অবস্থান দিতে হবে? এইগুলি আমি মনে করি খুব মেসুড। এই বিষয়ে আমি এবার একটু কথা বলতে চাই জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। ঠিক 3 নম্বর পয়েন্ট, যেটা আদালতে কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না জুলাই সনদ নিয়ে বা জুলাই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে, এটি একটু ব্যাখ্যা করবেন। না, আদালত বলতে হয়তো সাবঅর্ডিনেট করে করা যাবে না, সুপ্রিম কোর্টের জুরিসডিকশন কেউ নিয়ে নিতে পারে না। এটা একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডও আছে। রুল আমিন ভার্সেস স্টেট একটা মামলা আছে, সেখানে বলা আছে সিভিল রিভিশন কেউ নিয়ে নিতে পারে না। আর ক্রিমিনাল রিভিশনের ক্ষেত্রে জাস্টিস নাইমা হায়দারের বাবা বদরুল হায়দার চৌধুরী সেই সময় জাজমেন্ট দিয়েছিলেন, এটি মৃতের বিখ্যাত জাজমেন্ট, যে ক্রিমিনাল রিভিশন মার্শাল ল দিয়ে নিয়ে নিতে পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন আছে এটা অন্য কোনো আইন দিয়ে কেউ নিতে পারবে না। এই ইমিউনিটির কথা যেটা বলা হচ্ছে এটা মূলত হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট বা অন্য কোথাও সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ করা যাবে, এরকম প্রভিশন অনেক আইনেই থাকে, এই ধরনের প্রভিশন। এটা কোনো বিষয় না, এটা খুব বড় কোনো বিষয় না। বড় বিষয় হচ্ছে সংবিধানের উপরে দেয়াটা। এটা একটু সময় দিলে আমি অনেক ব্যাকগ্রাউন্ড বলবো। এই বিষয়ে একটু আমি আপনার সাথে জুড়ে দিতে চাই যে বিশেষজ্ঞরা বলছে যে জুলাই সনদের কোনো বিধান বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে বলে যে বিধান করা হয়েছে এটি বরং অসাংবিধানিক। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? জুরিসপ্রুডেন্সিয়ালি এটার কোনো ভিত্তি নাই, এটা করা যায় না। সংবিধানের একটা মাত্র ধারা আছে যেটা সংবিধানের অন্য ধারার থেকে উপরে, সেটা বলা আছে যদি সংবিধানের মানবাধিকারের ধারার সাথে অন্য কোনো অনুচ্ছেদের কনফ্লিক্ট হয় তাহলে মানবাধিকারগুলো প্রায়োরিটি পাবে, মানবাধিকার। আর সব আর্টিকেল কিন্তু সেম। আচ্ছা, জুলাই সনদ কি কোনোভাবে আমাদের 71-এর ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনের থেকে বড় কিছু হতে পারে সব দিক থেকে চিন্তা করে? যেটা দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেলাম, একটা ভূখণ্ড পেলাম, একটা মানচিত্র পেলাম, সেই ইনভেস্টেড ডিক্লারেশনটাও তো ওখানে আছে আমাদের সংবিধানের একটা তফসিলে, এবং সেটা কিন্তু সংবিধানের কোনো ধারার থেকে ঊর্ধ্বে না, সমান। এই ঊর্ধ্বে রাখাটার পিছনে যেটা জিয়াউর রহমানের কথা বলা হয়েছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। মৌলভী তমিজউদ্দিন সাহেব ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পাকিস্তানের স্পিকার, খুব সম্ভবত রাজবাড়িতে ওনার বাড়ি ছিল। হঠাৎ করে গভর্নর জেনারেল মালিক গুলাম মোহাম্মদ উনি ওই কনস্টিটিউয়েন্সি ভেঙে দিলেন। এটা পাকিস্তান সুপ্রিম কোর্টে গেল। একজন বিখ্যাত বিচারপতি জাস্টিস মুনির, ওনার সংবিধানের ওনার এভিডেন্সের উপর ওয়ার্ল্ডের বেস্ট বই আছে, এটা আমার বাবা বলতেন, উনি বললেন গভর্নর জেনারেল ওই ফরমানটা বৈধ। এখান থেকে শুরু হলো মার্শাল লর সূত্রপাত। 3 বছর পরে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা যখন মার্শাল ল করে টেক ওভার করলেন, কুডে এটা যেটাকে বলে টেক ওভার বাই আর্মি, সেইটাতে উনি ওই স্টেট ভার্সেস দশম মামলায় উনি আবার বললেন যে মার্শাল ল বৈধ। ওই প্রেক্ষাপটে আমাদের জিয়াউর রহমানের আমলেও বলা হয়েছে মার্শাল ল বৈধ, কনস্টিটিউশনাল সাসপেন্ড, এবং মার্শাল ল কনস্টিটিউশনের উপরে ফর দ্য টাইম বিং, কারণ কনস্টিটিউশন সাসপেন্ড ছিল, সংবিধানের উপরে না, কিন্তু সাসপেন্ড ছিল তখন। হ্যাঁ, সাসপেন্ড ছিল। যখন জিয়াউর রহমান আসছে কনস্টিটিউশন সাসপেন্ড, যখন এরশাদ স্যার আসছে কনস্টিটিউশন সাসপেন্ড, তখন ওনারা যে কাজগুলো করেছে এই যে 2 বছর 3 বছর কনস্টিটিউশন ছাড়া, এই কাজগুলো তো লেজিটিমেসি দিতে হবে।
তখন তারা সংবিধানের 4th শিডিউলে 5th শিডিউলে ওনাদের এই মার্শাল ল প্রোক্লামেশনটাকে সংবিধানে দিয়ে দিয়েছে যে এই সময়ের কাজগুলোকে চ্যালেঞ্জ করা যাবে না, এগুলো প্রোটেক্টেড। পরে বিচারপতি এবং খায়রুল হক মুন সিনেমা হলের মামলায় বলল যে সংবিধানের উপরে মার্শাল ল হতে পারে না, মার্শাল ল মাস্ট বি আন্ডার সংবিধান। এবং পরবর্তীতে আরও একটা জাজমেন্ট হয়েছে 7 আমাদের এরশাদ স্যারের এটা নিয়েও, সেখানেও বলা হয়েছে সংবিধান উপরে থাকবে এবং ওই লগুলো এখনও বিদ্যমান। ওই লগুলো থাকা অবস্থায় আপনি সংবিধানের উপরে কোনো ল করতে পারবেন না। এটার পলিটিক্যালি বলতে পারেন যে এটা ভ্যালু অনেক বেশি, এটা সবাইকে অ্যাডহার করতে হবে। সাংবিধানিকভাবে আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ বলা আছে সংবিধান ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, বিকজ এটা হচ্ছে মানুষের এক্সপ্রেশন। আমি আপনার কাছে একটু পরবর্তীতে জানতে চাইবো, যদি প্রশ্ন আমি আগেই করে রাখছি, যে এই যে সংবিধানের ওপরে জুলাই সনদকে প্রাধান্য দেওয়ার যে বিষয়টি আসছে, এটি কি আসলে পরবর্তীতে সংবিধান পরিবর্তন করার যেই বিষয়গুলো এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে কথাটা বলছে যে তারা নতুন রিপাবলিক করবে বা 72-এর সংবিধানকে তারা দেখতে চাচ্ছে না, রাখতে চাচ্ছে না, সেই বিষয়ে আসলে কোনো সুবিধা আসতে পারে কিনা বা সহযোগিতা করতে পারে কিনা, সেই প্রশ্নটি আপনার কাছে আমার থাকবে। আমি এই মুহূর্তে একটু জনাব ডক্টর হেলাল উদ্দিন আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি কিন্তু জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান খুব স্পষ্ট করেছে। বিএনপি বলেছে যে যতটুকু সম্ভব ছাড় দিয়ে তারা যে কোনো সময় সংবিধানে জুলাই সনদের এই বিষয়টিতে স্বাক্ষর করতে প্রস্তুত। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য জামাতের পক্ষ থেকে কতটুকু ছাড় দিচ্ছেন আপনারা? জি ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আমরা বলে আসছি যে জুলাই যে ঘোষণাপত্র এবং জুলাই যে সনদ গত 5 তারিখে যেটা ঘোষণা করা হয়েছে এটা অসম্পূর্ণ, এটাকে সম্পূর্ণ করতে হবে এবং জুলাইয়ের দাবি অনুযায়ী সেই ঘোষণাপত্রটাকে সম্পূর্ণ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো এটাকে আইনি দিতে হবে, আইনি মর্যাদা দিতে হবে, ভিত্তি দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে এবং সংবিধানের সাথে সংবিধানে এটাকে স্থান করে দিতে হবে, আইনটাকে সংবিধানে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু কখনো বলি নাই যে সংবিধানের উপরে মর্যাদা দিতে হবে, আমরা বলছি এটাকে আইনি ভিত্তি দিতে হবে, যেন 90-এর যে 3 দলের রূপরেখার মতো যে জেন্টলম্যান এগ্রিমেন্ট হলো এবং নির্বাচনের পরে সবাই ভুলে গেল, এটা যেন না হয়। এটার জন্যই আমরা বলছি যে আইনি ভিত্তি দিতে হবে, যেন এটা কখনো এটা না হয় আর কি, মুছে না যায়। এবং দেখেন এখানে শামীম হায়দার ভাই বলছেন যে 5ম সংশোধনী বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে এবং 7ম সংশোধনী বাতিল হয়েছে, বাট মানে আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে অনেকগুলো বিধান এখনও জারি আছে। কেমন সুপ্রিম কোর্টে তারা বাতিল করার পরেও আইনগুলো বিদ্যমান আছে। আমরা চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এটাই হোক যে জুলাই সনদে যা আসবে আমরা সবাই ঐক্যমত যেটা হব সেটা যেন আইনি ভিত্তি আসে। আমরা তো বাড়তি কোনো আবদার করছি না, আইনি ভিত্তি দিতে হবে, এটাই হলো জনগণের দাবি এবং আমাদেরও দাবি। কেমন এইটাই। আর একটা কথা বলছেন যে এই মানে সেখানে আইন দ্বারা কোনো করা যাবে না, ভাই বলছেন যে এটা হলো লোয়ার কোর্টের বিষয়। যেমন সেখানে অনেকগুলো ঘটনা ঘটছে, যেমন মনে করেন অনেক পুলিশ মারা গেছে, এরপরে মনে করেন যে মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে মামলা কিন্তু সেই সময় হয়েছিল এবং ক্রিমিনাল মামলা তো পরেও আবার করা যায়, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি করা যায়। তাহলে এখানে কাদের বিরুদ্ধে মামলা হবে? মামলা হবে বিএনপির বিরুদ্ধে, মামলা হবে জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, ঠিক আছে না? জুলাই যোদ্ধা যারা তাদের বিরুদ্ধেই মামলাগুলো হবে। এই জন্য কিন্তু ওইটা বলা হয়েছে যে আগামীতে যেন এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা যেন না হই, এজন্যই বলা হয়েছে যে আইন দ্বারা একটা দিতে হবে, সুরক্ষা দিতে হবে এইটা। আর আমরা তো সংবিধানের মধ্যে আমরা আনতে চাচ্ছি, আমরা সংবিধানের উপরে চাচ্ছি না। এটাই অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেটা উল্লেখ করলেন যে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যে পুলিশ সদস্য সহ শুরু করে মেট্রো রেলে অগ্নিসংযোগ, এই সমস্ত বিষয়গুলো বা সাধারণ মানুষ যে নিরীহ মানুষ তাদের জীবন দিয়েছে বা তাদেরকে যেভাবেই গেছে, সেই বিষয়গুলোতে যাতে কোনোভাবে রাজনৈতিক দলগুলো পরবর্তী সরকারে যারা আসবে আশেপাশে কোনোভাবে যাতে তাদেরকে যুক্ত করে বিচারের আওতায় আনা না যায়, সেই বিষয়ে কি আসলে আদালত? আপনি আবার উল্টো বুঝলেন কিনা জানি না, যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা তো আমরা আইনে এখনো চলেই গেছি, যাচ্ছে, এবং সেগুলোর বিচার তো আমরা চাচ্ছি যে আমরা ইলেকশনের আগে তার একটা বিচারের একটা যেন একটা দেখতে পাই যে আগামীতে বিচারটা শেষ পর্যন্ত ফাইনালাইজ হবে, আমরা সেটা দেখে এরপরে ইলেকশনে যেতে চাচ্ছি। কিন্তু আমরা যারা আমাদেরকে যারা আসামি করা হয়েছিল এক সময়, আমি নিজেও আসামি ছিলাম, কেমন অনেকগুলো মামলা আমি আসামি ছিলাম, তো
ভবিষ্যতে আবার কেউ যেন এসে এই মামলাগুলোকে আবার না করে। একটু যদি বলেন যে যেই জায়গায় আসলে আমরা দেখছি যে বাংলাদেশের সংবিধানে যখন যেই সরকার আসছে সেই সরকারই সংবিধানে নিজের মতো করে সংবিধানে কাটাছেঁড়া করে পরিবর্তন করে নিচ্ছে, তাহলে আসলে কি নিশ্চয়তা আছে যে পরবর্তীতে যেই রাজনৈতিক দল সরকার গঠন করবে তারা আবারও এই ধরনের সংবিধানে যেগুলো থাকবে সেগুলোকে সংস্কার করে আবার পাল্টে ফেলবে না নিজের সুবিধা মতো? সেটা সংস্কার করা পাল্টানো অনেক বড় ব্যাপার, কারণ হলো 2/3 মেজরিটি লাগবে এবং আমরা তো চাচ্ছি যে নতুন বন্দোবস্ততে কেউ যেন এইভাবে স্বৈরাচার না হতে পারে, সেই ধরনের সংস্কার যেন হয়, যাতে ইচ্ছা করলেই মানে গণতান্ত্রিক পন্থায় যদি সম্মিলিতভাবে, যেমন আপনার হলো 91-এর ইলেকশনের পরে যে সংসদ আসলো সেখানে কিন্তু সবাই মানে সম্মিলিতভাবেই কিন্তু প্রেসিডেন্সিয়াল থেকে আমরা এবার মানে প্রধানমন্ত্রীর এই যে আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে আসলাম, সেটা কিন্তু সবাই কল্যাণ মনে করেই নেওয়া হয়েছে, সরকারি দল বিরোধী দল সবাই মিলে। তো এইরকমভাবে যদি সংবিধান সংশোধন হয় তো আপত্তি নাই, তো জনগণের কল্যাণের জন্যই তো আমাদের মানে রাজনীতি, এবং জনগণের কল্যাণের জন্য যেটা হবে সেটা আমরা সংবিধান সংশোধন করব, সংস্কার হবে, এটা তো স্বাভাবিক। কেমন কিন্তু স্বৈরাচারী কায়দায় ফ্যাসিস্ট হওয়ার জন্য একের পর এক যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের জন্য আওয়ামী লীগ 179 দিন মানে হরতাল করলো, অসংখ্য মানুষ মারা গেল, ক্ষতিগ্রস্ত হলো, সেই তত্ত্বাবধায়ক সরকার নিষিদ্ধ করলে আওয়ামী লীগ আবার সুপ্রিম কোর্টে মানে আপিল করে সেটা করে দিল আর কি। আমরা এই বিষয়ে আরো অনেক প্রশ্ন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন ডিবিসি নিউজে। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমাদের আলোচনায় বিষয়বস্তু জুলাই সনদ অঙ্গীকারেও দ্বিমত, ঐক্যমত্য কিভাবে, এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত আছেন অতিথিরা। আমি বিরতিতে যাবার আগে জনাব হেলাল উদ্দিন আপনার সাথে একটু কথা বলছিলাম, আপনার কাছ থেকে আবার শুরু করতে চাচ্ছি, একটু যদি জানান যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে বাস্তবায়নের দাবিতে সোচ্চার জামাত, এক্ষেত্রে যদি জামাত তাহলে কি মনে করছে যে নির্বাচনের আগেই কেন এই সনদটা বাস্তবায়ন করতে হবে? তাহলে কি আসলে নির্বাচনের পরে যে সরকার অবস্থানে ক্ষমতায় আসবে তাদের উপর আসলে জামাত আস্থা রাখতে পারছে না? না, এটা তো আসলে দেখেন, আমরা এই সাধারণত আমরা ডিটগুলো করি যে 300 টাকার যে মানে স্ট্যাম্প পেজে ডিট করি, সেগুলি আদালতে কোনো ভিত্তি নাই। কেমন রেজিস্ট্রি ডিট করলে সেইটার একটা ভিত্তি পাওয়া যায়, তাহলে আর সাদা কাগজে জেন্টলম্যান এগ্রিমেন্টের কোনো ভিত্তি তো নাই। এটা কেউ পালন করবে না, এটা কিভাবে আমরা ধরে নিতে পারি? যেহেতু আমরা সবাই মিলে এখন একসাথে আছি, ঐক্যমতে আছি, এজন্য আমাদের দাবি যে এখনই এটাকে মানে আইনি ভিত্তি দিয়ে তারপরে আমরা ইলেকশনে যাই। কেমন দেখেন, এর আগে যতগুলো হয়েছে, এখানে আমাদের শামীম ভাই আছেন, জিয়াউর রহমান সাহেব উনি যেটা করেছিলেন, অর্ডিন্যান্স করেছিলেন, সেগুলো 5ম সংশোধনীর মাধ্যমে আইনি ভিত্তি পেয়েছে, 7ম সংশোধনীর মাধ্যমে সিএসি পার্লামেন্টে আইনি ভিত্তি পেয়েছে, এগুলো আইন হয়ে গেছে। আমি একটু আগেও বলেছি, এইভাবে আমরা যদি আরও একটু আগে চলে যাই, 1993 সালে আপনার সাউথ আফ্রিকায় যে আন্দোলনটা হলো নেলসন ম্যান্ডেলা, সেখানে কিন্তু উনি একটা ছোট্ট কমিটি করে দিলেন, একটা ছোট্ট একটা মানে সংবিধানের মতো হলো, সেইটার আন্ডারে উনি ইলেকশন করলেন, ইলেকশনের পরে উনি ক্ষমতায় গেলেন এবং এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই। এরপরে আপনি এই রিসেন্ট আমরা সিরিয়া, আমাদেরও পরে বিপ্লব হয়েছে, তারাও কিন্তু একটা ছোট কমিটি করে একটা সংবিধানের মতো করে তারা সেটার উপর কাজ করছে। কিন্তু আমাদের এখানে আমরা এই জায়গায় গেলাম না, আমরা গেছি 106, মানে 106 যে এটা আসলে অ্যাপ্লিকেবল না, এটা হলো উইল পাওয়ার অফ জনগণের উইল পাওয়ারের ভিত্তিতে এই সরকার হলো বৈধ সরকার। কিন্তু আমরা ভুল ব্যাখ্যা দিচ্ছি যে আমরা 106 ধারা অনুযায়ী এই সরকারকে বৈধ করতেছি, এটা কিন্তু আসলে বৈধ না। এই সরকারও যদি 106 ধারার উপরে থাকে, ভবিষ্যতে কেউ এসে অবৈধ ঘোষণা করে দিবে, এটা কেউ ঠেকাতে পারবে না। এটা হলো জনগণের ইচ্ছার প্রেক্ষিতে এই সরকার বসেছে এবং শেখ হাসিনাকে বিদায় করেছে। এইটার ভিত্তিতে এখন আমরা যেটা করি নাই সেটা করতে হবে হলো এই জুলাই সনদ, এইটাকে আমরা যদি আইনি ভিত্তি দেই তাহলে এই ভিত্তিতেই তারা বৈধ এবং এটার ভিত্তিতে ইলেকশন হবে, ইলেকশনটাও বৈধ। আর না হলে যে ইলেকশনটা হবে, কেউ একটা বলতে পারে যে ইলেকশনটা অবৈধ ইলেকশন করছে এই সরকার। একটু বিষয় জানতে চাই যে জুলাই সনদ এটা তো একটা দলিল, জি যেরকমটা হয়েছিল ঠিক 1990 সালের ক্ষেত্রে। কোন রাজনৈতিক দল আসলে পরবর্তীতে যখন ক্ষমতায় আসবে বা
অন্য কোনো সময় তারা আসলে কেন এটা মানতে বাধ্য? তারা যদি না মানে তাহলে আসলে অন্য রাজনৈতিক দলের কি করণীয় আছে? এইটা সংবিধানের দেওয়া, এই জন্যই তারা মানতে বাধ্য হবে। এই জন্যই আমরা বলতেছি এটা সংবিধানের অন্তর্ভুক্ত করে নেন, যাতে আইন হয় যেটা সবাই মানতে বাধ্য হবে। এবং এইটাতে এমন, আমি এই বিষয়ে চলে যাব, এই বিষয়ে একটু চলে যাব। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে আপনি যদি একটু বলেন যে 90-এ স্বৈরাচার এরশাদ পতনের পর যে 3 দলীয় জোটের যে রূপরেখা বাস্তবায়ন, যেটা আসলে তারা করেছিল কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি শেষ পর্যন্ত, সেই দলিলেও তো স্বাক্ষর করেছিল রাজনৈতিক দলগুলো। তো সেখানে আসলে ওটা যদি বাস্তবায়িত হতো তাহলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আজ হয়তো বা আরো অনেক ভালো কিছুর দিকে যেত। যদি এরকম হয় যে রাজনৈতিক দলগুলো এবারও আসলে এই দলিলে স্বাক্ষর করার পরেও ভবিষ্যতে এগুলো বাস্তবায়ন করলো না, তখন আসলে কি করণীয়? আদৌ কিছু করণীয় আছে কিনা? যে আপনি স্বৈরাচার এরশাদ বলেছেন, আপনার কাছে এটা আশা করি না আপনি নিরপেক্ষ রেখে বলবেন। এরশাদ স্যার স্বৈরাচার ছিলেন না, এটা আমি হাজার টকশোয় বলেছি। 90 সালের ওই ঘোষণায় 3 দলীয় জোটের রূপরেখা, সেখানে জামাত সাইন করেনি, জাতীয় পার্টি সাইন না করলে ওটা অ্যাডপ্ট করেছে, কারণ জাতীয় পার্টি তখন একটা ট্রানজিশন দরকার ছিল। জামাতও করেছে। যদি ওখানে একটা ধারা ছিল যে জামাত এবং জাতীয় পার্টির সাথে কেউ জোট করবে, এরকম একটা প্রভিশনও ছিল। আর ছিল কি, টিভি এবং বেতার স্বাধীন থাকবে। এই 6 মাসের মধ্যে টিভি আর বেতার স্বাধীন ছিল না। তারপরে তো কিছুদিনের মধ্যেই জাতীয় পার্টির সাথেই আওয়ামী লীগ জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিল, ক্ষমতায় আসলো। তারপরে জামাতের সাথে বিএনপির জোটও হলো। তো ওই রূপরেখা আর কার্যকর হয়নি। বর্তমানের যে ঐক্যমত আছে, পার্সেন্টেজ অফ পিপল দেখলে যতজনের এই জুলাই সনদে ঐক্যমত আছে, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ অফ পিপল কিন্তু ওই সময়ের ওই ঘোষণায় ছিল, তারপরে ওটা কার্যকর হয়নি। ডক্টর হিলাল ভাই একটা পার্টিনের কোশ্চেন বলেছেন, একটা হচ্ছে যে অবশ্যই এই জুলাইয়ের এই মুভমেন্টটাকে রেকর্ড করে কোনো একটা আইনি কাঠামোতে দেওয়া উচিত, কিন্তু সংবিধানে আপনি কিভাবে অ্যাড করবেন? এখন পার্লামেন্ট নাই, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স দিয়ে সংবিধানে কোনো পরিবর্তন করতে পারবেন না, তিনি অর্ডিন্যান্স দিয়ে ল করতে পারবেন। সেক্ষেত্রে একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট যে নেক্সট ইলেকশনের পরে যেই গভর্নমেন্টই আসবে সে জুলাই সনদকে সংবিধানের তফসিলে নিয়ে আসবে এবং ইলেকশন ম্যানিফেস্টোতে এটা বলবে। এর বাইরে কিন্তু আইনি কাঠামোতে এখন কিচ্ছু করার আছে বলে আমি মনে করি না। আর জিয়াউর রহমান ফরমান দিতেন, এরশাদ স্যারও ফরমান দিতেন, ওটাকে বলা হতো CMLA অর্ডার, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরস অর্ডিন্যান্স। যদি তখন পার্লামেন্ট ছিল না, আবার রাষ্ট্রপতিও নাই, উনি CMLA, উনি রাষ্ট্রপতি, উনি ফরমান দিতেন। এবং এটা একটা ইয়াও ছিল, এরশাদ স্যারের সম্পর্কে বলা হতো ইট ইজ ক্যান্সেল মাই লাস্ট অর্ডার। মানে এরশাদ স্যার এত মন্ত্রীদেরকে চেঞ্জ করতেন, উনি সকালে একজন মন্ত্রী চেঞ্জ করতেন, বিকালে করতেন, কারণ দুর্নীতির অভিযোগ আসলেই চেঞ্জ করে দিতেন। আরেকটা কথা হিলাল ভাই খুব চমৎকার বলেছে যে 106 দিয়ে এই সরকার আসছে, এইটা একটা হাইব্রিড সিস্টেম হয়ে গেছে। আপনি 106 কি বলা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি এনাদেরকে শপথ করাতে পারবে গিভেন দ্য সিনারিও। ঠিক আছে, বুঝলাম, ওইখানেও কিছু আইনগত প্রবলেম আছে, কারণ 106 বলেছে হিয়ারিং হতে হবে। ওই হিয়ারিং হয়েছে কিনা আমরা শুনিনি, আমরা কোর্টপাড়ায় শুনিনি কোনো ওপেন হিয়ারিং হয়েছে। 2, ওখানে বলা আছে আইনের ব্যাখ্যা নিয়ে, যেখানে আইন নাই সেখানে 106 পার্লামেন্টের মতো আইন করতে পারবে না। ওখানে আইন ছিল না যে এই পরিস্থিতিতে কি হবে, কোনো আইন নেই। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সংবিধান বলেছে সংসদ ভেঙে দেওয়ার 3 মাসের মধ্যে আপনাকে ভোট দিতে হবে, না হলে অ্যাক্ট অফ গডের আরো 3 মাস। এই বিষয়ে 106 ওই অপিনিয়নটা আমি পড়েছি, সেখানে কিচ্ছু বলা নেই। প্র্যাকটিক্যালি 3-6 মাসের পরে বর্তমান সরকার ওই অপিনিয়ন অনুযায়ী অবৈধ। সেক্ষেত্রে ভিত্তি কি? ভিত্তি একটাই, বিপ্লব। ভিত্তি কি? জনগণের সমর্থন। আর ভিত্তি কি? বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্যদের সমর্থন। এটাই হলো ভিত্তি। জনাব মোশাররফ হোসেন, জামাত এবং এনসিপি একাট্টা হয়ে তারা বলছে যে তারা পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবেই নির্বাচনে যাবে না, প্রয়োজনে তারা আন্দোলন করবে। এখন যদি তাই হয় তাহলে বিএনপির অবস্থান কি হবে? না, বিএনপিতে স্পষ্ট বলেছে যে বর্তমানে বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিক মনোজগতের যে একটা অবস্থান, এখানে পিআর গ্রহণ করার মতো সেই নাগরিকদের সেভাবে আপনি গড়ে তোলেন তাই। আপনাদের একটা সিস্টেম যখন অ্যাডাপ্ট করবেন, সেই সিস্টেম সম্বন্ধে জনগণকে ধারণা দিতে হবে, ধারণা দেয়নি। যার কারণে এই প্রস্তাব, জামাত এবং এনসিপির এই প্রস্তাবের খুব একটা গুরুত্ব নাই। এই কারণে আপনি দেখেন ঐক্যমত কমিশনের যে আলোচনাটা হয়েছে, সেখানে পিআর বলে কোনো এজেন্ডা কিন্তু নাই, কোনো এজেন্ডা আলোচনায়। শুধু একটা জায়গায় আলোচনা হয়েছিল যে আপার হাউজে যেই যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তাদেরকে কোনো দল প্রস্তাব করেছে ওইটা পিআরের ভিত্তিতে হোক, কিন্তু নিম্নকক্ষের ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত ছিল না। এক, এখন জামাত বলছে কেন? কারণ দীর্ঘদিন জামাতের নিবন্ধন বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার, তাদের অসংখ্য নেতাকর্মীদেরকে তারা ফাঁসি দিয়েছে।
এই কত সর্বোচ্চ 15 দিন বা 1 মাস আগে তারা নিবন্ধনটা ফিরে পেয়েছে। তারা মনে করছে, আমাদের ধারণা, তারা মনে করছে তারা যদি এই মুহূর্তে নির্বাচন করলে তাদের ফলাফল খুব একটা সন্তোষজনক হবে না, তারা একটা সময় কিল করতে চাচ্ছে, একটু টাইম চাচ্ছে। যদি টাইম পাওয়া যায় তাহলে তারা ভাবছে তারা হয়তো জনগণের মাঝে গিয়ে একটা নতুন জনপ্রিয়তার একটা চেষ্টা তারা করতে পারে। এক, অন্যদিকে আপনাকে দেখতে হবে আমাদের দেশের, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা কি, আমাদের দেশের মানুষ কি চায়। আপনি তো পলিটিক্স কি জনগণকে নিয়ে, নাগরিকদেরকে নিয়ে, এর বাইরে তো আপনার পলিটিক্স নাই। তা আপনার যে জনগণ দেখতে চায় যে কে আমার নেতা, পিআর পদ্ধতি কি সেই সুযোগ আছে? পিআর পদ্ধতি আপনি মার্কাকে ভোট দেবেন, দলকে ভোট দেবেন, দল ডিসাইড করবে কে আপনার সংসদ সদস্য নির্বাচিত হবে। তো এখানে তো আরেকটা স্বৈরাচারী ব্যবস্থা, একটা মনোনয়ন বাণিজ্য। এখন আমরা ধরে নেই ব্যারিস্টার সাহেবের অবস্থান আছে গাইবান্ধার ওই ভোটাররা তাকে চেনে, নাগরিকরা তারা চেনে, তার প্রতি তার আলাদা একটা কনফিডেন্স আছে, সে ওখানে দাঁড়ালে জনগণ তাকে ভোট দিতে এবং জনগণও বুঝবে যে আসলে তার ক্ষমতা কতটুকু, সে কতটুকু আসলে আন্তরিক, এই এলাকা মানুষের সাথে কতটুকু তার রিলেশন আছে, মিলিয়ে এই নানা ফ্যাক্টর মিলিয়ে তাকে ওখানে নির্বাচিত করবে। বা ধরেন জাতীয় পার্টিতে ওখানে অবস্থান, জাতীয় পার্টির ভালো, এটা আমরা তো বুঝি, জানা নানা কারণে ভালো। এখন আপনার যখন পিআর পদ্ধতি হলো, পিআর পদ্ধতিতে বললো যে এমন দিল ওই সিট জাতীয় পার্টি পাওয়ার যোগ্য, জাতীয় পার্টি দিল না, ওই কমিউনিস্ট পার্টিকে দিল। তো উনি এখানে গিয়ে কি করবেন? যেটা জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই, জনগণ জানে না তার নেতাকে, এর সাথে এই এলাকার কোনোদিন সম্পর্ক ছিল না। অর্থাৎ এইটা হলো এই যে গণতান্ত্রিক ব্যবস্থাকে মাঝে একটা প্রতিবন্ধকতা তৈরি করার জন্য আরেকটা কনস্পিরেসি। এক, আরেকটা জিনিস দেখেন, সবচেয়ে ভয়ঙ্কর হবে, আমরা হিসাব করে দেখেছি, যদি আপনার পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কোন দল এককভাবে সরকার গঠন করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে আমরা ফিরবো, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন বিবিসি। আমন্ত্রণ আবারও জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমাদের আজকের আলোচনার বিষয়ে এরই মধ্যে আপনারা জেনেছেন। আমি বিরতিতে যাবার আগে জনাব মোশাররফ হোসেন আপনার কাছে ছিলাম, আমি আবারও একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে ঐকমত্য কমিশনের দেয়া 84টি প্রস্তাবে ঐকমত হলেও প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, পিআর পদ্ধতি সহ 13টি প্রস্তাবে এখনো পর্যন্ত নোট অফ ডিসেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলোর। তো ঐকমত না হলে এই যে বিষয়গুলো, এগুলো আসলে বাস্তবায়ন হবে কিভাবে নির্বাচনে? একটা সহজ বাস্তবায়ন, এ নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। এটা নোট অফ ডিসেন্ট কি, যে এই ব্যাপারে আমার বক্তব্য আছে। যেমন আপনি বলেন সব দলগুলি মিলিত হয়েছে যে কোনো ব্যক্তির জীবন দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ফাইনাল হয়ে গেছে। এখন হলো যে এই সংকটটা দেখা দিয়েছে যে প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান এক লোক হবে কিনা। এখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কি হয়, যে যিনি দলীয় প্রধান থাকেন তার নেতৃত্বে একটি নির্বাচন হয়, উনি ম্যানিফেস্টো দেয়, জনগণ যদি ভোট দেয় তাহলে সেই দলটি ক্ষমতায় যাবে। এখন যে আপনার দলটাকে জিতিয়ে আনলেন, যে জনগণের কাছে সবচেয়ে আস্থার লোক, তাকে আপনি প্রধানমন্ত্রী হতে দেবেন না, এটা কোন ধরনের গণতন্ত্র? তাহলে সে যেই ম্যানিফেস্টো দিয়ে, যে কমিটমেন্ট করে, যে ওয়াদা করে জনগণের কাছে ভোট নিয়ে আসছে, সেটা বাস্তবায়ন কে করবে? আর যদি তার দল যদি বাস্তবায়ন না করতে পারে, পরবর্তী নির্বাচনকে জনগণ তাকে সে ম্যান্ডেট দেবে। কিন্তু এগুলো তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলোতে এখনো পর্যন্ত নোট অফ ডিসেন্ট। আমি একটা বলি, বরং এখানে সবচেয়ে সুবিধা আছে আপনি যে কাজটা করেছেন, যে আপনি বলছেন আগামী দিনে সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হবে, একটা নিরপেক্ষ গভর্নমেন্টের অধীনে হবে। যে আপনি যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করেন, তাহলে এই প্রধানমন্ত্রী যদি তার সেই কমিটমেন্ট পূরণ না করতে পারে, তাহলে কেয়ারটেকার সময় জনগণের হাতে যখন ক্ষমতা যাবে, জনগণ তো একে আবার নির্বাচিত করবেন না। তো সুতরাং আপনি এটা কেন চাপিয়ে দিতে চান? এক, তারপর আরেকটি কথা আপনি এর আগে বিরতির আগে বলেছিলেন যে পিআর, আমি হিসাব করে দেখেছি, আমি বা এখানে ব্যারিস্টার সাহেবও আছে, পিআর পদ্ধতিতে ধরেন বাংলাদেশে এখন পর্যন্ত যত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 49-এর উপরে কোনো জোট ভোট পায় নাই, মানে ব্যারিস্টার সাহেব। তো 49 যদি হয়, ধরলাম 50 পাইলে আপনি 1:3 হবে, 150 সিট পাবে। 150 সিটে তো সরকার গঠন করতে পারবে না, 151 লাগবে, তাকে তো কারো না কারোর সাথে জোট করতে হবে। তো জোট করলো, আপনি ধরেন করে কোনো রকম সে গভর্নমেন্টটা ফর্ম করলো, 2 মাস পরে এদের মধ্যে মন্ত্রিত্ব পাইলো না, এই পাইলো না, তারা জোটে সমর্থন প্রত্যাহার করে নিল, গভর্নমেন্ট ফল করবে। তো বাংলাদেশের মতো আর্থসামাজিক অবস্থার এই প্রেক্ষাপটে বারবার নির্বাচন করার মতো সেই সক্ষমতাও কি বাংলাদেশের এই দেশের আছে? এই নির্বাচনে খরচ হবে, আমরা সম্ভাব্য দেখতে পাচ্ছি প্রায় 2600 কোটি টাকা খরচ হবে।
তা আপনি বছরে যদি 2টা ইলেকশন করে আপনি কত টাকা খরচ করেন? 5 বছরে কয়টা নির্বাচন করতে চান? আপনি নেপালের দিকে তাকান, কি হচ্ছে? তো কোন দেশে যদি সংখ্যাগরিষ্ঠতার ভোটের মাধ্যমে সরকার গঠিত না হয়, সেই সরকার কখনো স্টেবল হবে না। স্টেবল না হলে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে, দেশে কর্মসংস্থান হবে না, বিনিয়োগ হবে না, আইন শৃঙ্খলার চরম অবনতি হবে। কিন্তু এই বিষয়গুলো আসলে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে কিনা, এই বিষয়ে প্রশ্ন আমার জনাব আমি শামীম হায়দার পাটোয়ারী আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বিষয়গুলোতে আসলে আপনার মতামত কি? যেমনটি মোশাররফ হোসেন বলছিলেন যে সনদে 13টি এখনো গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট রয়েছে, সেই সাথে আরও অঙ্গীকারের 3টি জায়গায় আদালতের কাছে কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না, সেই সাথে সংবিধানের ওপরে প্রাধান্য দিতে হবে এবং নির্বাচনের আগে সমস্ত সংস্কার করতে হবে, যেখানে এনসিপির নেতারা বলছেন যে এই সমস্ত অঙ্গীকার না বাস্তবায়িত হলে জাতীয় নির্বাচন হবে না, তারা খুব জোর গলায় বলছে। আপনি অবস্থানটা কেমন দেখছেন? না, আমি তাদের এই কথাটা খুব গুরুত্ব দিচ্ছি না, কারণ আমি মনে করি এনসিপির গুরুত্ব অনেক কমে গেছে কয়েকটা কারণে। প্রথম হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, দ্বিতীয় হচ্ছে তারা সকল ফ্রন্টে যুদ্ধ করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকল ফ্রন্টকে আঘাত করেছে। লুৎফুজ্জামান বাবর আসনে গিয়ে বাবরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সেখানে তিনি ইমেন্সলি পপুলার। সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে সালাউদ্দিন সাহেবের আসনে গিয়ে বক্তব্য দিয়ে আসছে। গোপালগঞ্জে গিয়ে মুজিববাদের কি পতন করবে করে পরে তো ট্যাঙ্কি করে চলে আসলো। কত ডিফিট, নেপোলিয়নিক রিট্রিট এটাকে বলা যেতে পারে, খুবই ভয়াবহ। আর রংপুরে গিয়ে আক্তার সাহেব গিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে গালিগালাজ করে আসছে। তো ওদের তো ভোটের কৌশল, ভোটের নম্রতা, ভোটারের কাছে কিভাবে যেতে হয় এটা তো যে ভোট করেছে সে জানে। ওখানে তারা অনেক ভুল করে ফেলেছে আমি বলবো। তো আমি খুবই খুশি হতাম এনারা যদি সংসদে যেতে পারতো। বাংলাদেশে গত 20 বছরে রাজনীতিবিদ তৈরি হয়নি। আওয়ামী লীগের 17 বছরে একটা আওয়ামী লীগের প্রকৃত নেতা তৈরি হয়নি, আগে যা ছিল তাই। তো তারা তৈরি হলে আমরা খুশি হতাম, দুঃখের বিষয় খুব একটা তারা তৈরি হতে পারেনি। আরেকটা হচ্ছে ভোটের হিসাবে জামাত গত 16 বছর যে পরিমাণ টর্চার হয়েছে, যে পরিমাণ রক্ত দিয়েছে, যে পরিমাণ জেলে ছিল, এটা আমি আমার নির্বাচনী এলাকাও জানি। কিন্তু ভোটে গিয়ে জামাত ফ্লোটিং ভোট পাবে কিনা, ফ্লোটিং ভোট না পাওয়ার সম্ভাবনা আছে, জামাতের অতীত তাই বলে। সেক্ষেত্রে জামাতেরও ভোটের হিসাব মিলছে না আত্মত্যাগের তুলনায়। সেক্ষেত্রে কম্পারেটিভলি বিএনপি অনেক সুবিধাজনক অবস্থানে ছিল, ভোট হলেই তারা সরকার গঠন করার সম্ভাবনা ছিল, এখনও আছে। তো স্টেকটা তো আলাদা হয়ে গেছে। বিএনপির জন্য কালকে ইলেকশন দিয়ে দেন, বিএনপি ক্ষমতায় আসবে। আর জামাত এনসিপির জন্য যত দেরি হবে, যত স্ট্যাটাস কো হবে, তাতে তাদের কোনো অসুবিধা নেই। অলরেডি প্রশাসন সরকার তারা চালাচ্ছে এবং সরকার জামাত এনসিপি এক সূত্রে গাঁথায়, তা আমি অনেকবার বলেছি। প্রবলেমটা হচ্ছে আপনি যে সংস্কার বা যা কিছুই বলছেন, সংস্কার এই গভর্নমেন্ট করতে পারবে না, করলেও এটা টেকসই হবে না। প্রথম হচ্ছে ম্যান্ডেটের একটা ঘাটতি আছে। ম্যান্ডেটটা হতে পারতো বিপ্লবের ম্যান্ডেটে সরকার যায়নি, সরকার কিন্তু সাংবিধানিক ম্যান্ডেটে গেছে। দ্বিতীয় হচ্ছে সরকার ডে টু ডে অ্যাফেয়ার্স চালাতে পারছে না। ঢাকা শহর সহ বাংলাদেশের কত রাস্তা রিপেয়ার হচ্ছে না, ট্রিটমেন্ট হচ্ছে না, ফান্ড নাই, ম্যানেজমেন্ট নাই। সেখানে সরকার সংস্কার করবে কিভাবে, ভোট করবে কিভাবে? ভোট করা তো অসম্ভব জায়গান্টিক ওয়ার্ক, ম্যামথ ওয়ার্ক। এই সরকারের আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে সরকার ভোটের দিকে যেতে পারবে না। এবং পাশাপাশি গেলে আমরা খুশি হব, কারণ দেশটা বিশেষ করে দিচ্ছি, পাশাপাশি সংস্কারও সরকার করতে পারবে না। যেটা করতে পারবে মেজর সংস্কারের ব্যাপারে পাবলিকলি বিএনপির কাছ থেকে একটা কমিটমেন্ট নিতে পারবে যে এই সংস্কারগুলো বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি করবে। কিন্তু বিএনপি কিভাবে করবে? ওই তো পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে ডিবেট হবে, টেবলড হবে, কমিটিতে যাবে, স্ক্রুটিনি হবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি করবে কিনা সেটা নিয়ে একটা সংখ্যার জায়গা করবে। আছে। বিএনপি কেন করবে? এগুলোকে ডিজোন করার কোনো কারণ বিএনপির নেই, অনেকগুলোরই। কিন্তু এগুলো থেকেও অনেকগুলো পরিবর্তনের সুযোগ সংসদে পার্লামেন্টারি প্র্যাকটিসে থাকবে। শামীম হায়দার পাটোয়ারী, আপনার এই বক্তব্যগুলো নিয়ে আমি জনাব হেলালুদ্দিন আপনার কাছে জানতে চাই যে জনাব শামীম হায়দার পাটোয়ারী যে কথাগুলো বললেন এটার সাথে আপনি কতটা একমত? না, আমি দ্বিমত পোষণ করছি। কারণ হলো 24-এর যে বিপ্লবটা হয়েছে এটা পুরাতন বন্দোবস্ততে আর এই দেশ চলবে না। কেমন আপনারা আজকে যে হিসাবটা করতেছেন যে বিএনপি কালকে ক্ষমতায় চলে যাচ্ছে, তা আলহামদুলিল্লাহ, যা অসুবিধা কি, ইলেকশন হোক, গণভোট দেন। পিআর বোঝে না এই দেশের জনগণ, পিআর বোঝে না। আমার মোশাররফ ভাই বলছেন আপনারা খালি গণভোটটা দেন, দিয়ে দেখেন যে পিআর বোঝে কি না বোঝে। যদি জনগণ না বোঝে তা আমরা আসসালামু আলাইকুম, আমার পিআর লাগবে না। গণভোট দিয়ে আসেন, যে পিআর যদি দেশের জনগণ বোঝে আমরা পিআর। ভাই পিআর গণভোট দেবেন কিভাবে? আপনি বর্তমান কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এখানে তো নাই গণভোটের সিস্টেম নেই, আপনি কিভাবে দেবেন? গণভোট কেন দিতে পারবে না? এটা তো জনগণ, আপনি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কেমন হয় বলেন?
কিভাবে চুপু সাহেব শপথ পড়াইছে না? শপথ পড়াইছে ঠিক আছে, কিন্তু আপনার 106 দিয়ে তো এটা তো ইলিগাল। আরে ভাই ওইটাই তো রাষ্ট্র, আপনি জনগণ এদেরকে বসাইছে, এইটাই হলো ইলিগাল। জনগণ বসাইছে, এইটা লিগ্যাল। এই লিগ্যালিটির ভিত্তিতে উনি গণভোট দিতে পারেন। জনগণ বসিয়েছে সেটা লিগ্যাল, এবং সেই জায়গা থেকে জনগণ উনি গণভোট দিতে পারবে, সেটাও জনগণের উপরেই দায় চাপানো। গণভোট দিয়ে দেখা যায় না, আমরা পিয়ার বুঝি না। এই উনি বলতেছেন, বারবার নেপালের কথা বলেন। বিএনপির সকল ভাইয়েরা নেপাল সফর করছেন মনে হয়, নেপালের কথা বলেন, কিন্তু এখানে যে এশিয়াতে সরকার এত চেষ্টা করে ইভিএম এ ভোট প্রদানই জনগণকে ঠিকমতো বোঝাতে পারলো না। ইভিএম তো আলাদা জিনিস, ইভিএম তো একটা যন্ত্র। আসলে এত সহজে মানুষ বুঝে নেবে অল্প সময়। মানে ইভিএম তো একটা যন্ত্র, কিন্তু পিআর তো যন্ত্র না, এটা সিস্টেম। এটা এই পদ্ধতিতে ভোট হবে। মানুষ ভোট কি মার্কাকে দিবে না ব্যক্তিকে দিবে, এটা যেটা বোঝার কিন্তু বিষয় না। এটা তো কয়েকদিন আগে একটা জরিপ হলো, সেখানে 71% মানুষ ভোট দিয়েছে যে আমরা পিআরের পক্ষে। একটু বলি, আমি বলতে দেন। এটা হলো যে আপনার শ্রীলঙ্কায় পিআর আছে, থাইল্যান্ডে পিআর আছে, জাপানে পিআর আছে, দক্ষিণ কোরিয়ায় পিআর আছে, তাইওয়ানে পিআর আছে। এশিয়ার মধ্যে এতগুলো দেশে পিআর আছে, আর আমাদের বাংলাদেশের মানুষ পিআর। আর নতুন বন্দোবস্ত তো হতে হবে, পুরাতন নিয়ে আমরা কেন থাকবো? নতুন কিছুই নাই, তাহলে কি আমার বিপ্লবটা হলো? নতুনে আসেন, সংস্কার হক। আমরা তো বলছি যে সব সময় 84টা সংস্কার করতে হবে, এমন কথা না। কিন্তু এই ইলেকশনের জন্য যে জিনিসগুলো ইফেক্টিভ, সেই সংস্কারগুলো করেন, করে তারপরে আপনারা যান। অসুবিধা কি? কালকে বিএনপি আসুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা ওয়েলকাম। বাট বলতেছে যে আমার ভোট পাবো না, আমরা অসুবিধা নাকি? আমরা মনে করেন যে আমরা 5টা সিট পাই, আমরা 5টাই আলহামদুলিল্লাহ। আর আমরা যদি 151 পাই, তখন কি সমস্যা কি বলেন? জনগণ যদি আমাদের 151 দেয়, তাহলে তো আপত্তি নাই। আগে কেন আপনারা বলতেছেন যে আমরা 3টা সিট, 20টা সিট, 40টা সিট? স্বামী হায়দার ভাই বলতেছেন যে অতীত ভাই, অতীত না, এই মানে ফ্যাসিস্টকে কারা তাড়াইছে? বিএনপি, জামাত, সাধারণ ছাত্র, এনসিপি সবাই মিলে তাড়াইছে। তাহলে জনগণ কি গেলে দেখে নাই কারা তাড়াইছে? নিশ্চয়ই সময় যত গড়াবে ততই আসলে বোঝা যাবে যে জনগণ কি চায় এবং ঐক্যমত্যে কতটা পৌঁছাতে পারলো রাজনৈতিক দলগুলো। শেষ করছি আজকের রাজকাহন। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। আগামী রবিবার থেকে রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে ডিবিসির সঙ্গেই থাকুন।